গতকাল রাতেই কলকাতায় এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এবং সকাল থেকেই দফায় দফায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে, তৃণমূলের সঙ্গেও বৈঠক হয়েছে। কিন্তু জ্ঞানেশ কুমারের আচরণে ক্ষুব্ধ তৃণমূল। কমিশনের বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্যের উপর চেঁচানোর অভিযোগ। চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং রাজীব কুমার, এই তিনজনের প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশনে যান। বৈঠক হয়, কিন্তু সেই বৈঠকে ক্ষুব্ধ তৃণমূল। ক্ষোভের কি কারণ সোমরাজ রয়েছে সঙ্গে, আরো জানাবে সোমরাজ। দেখো, আজকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যখন বৈঠক শুরু হয় সেই সময় কিন্তু কার্যত ছন্দপতন হলো। তার কারণ তৃণমূল কংগ্রেসের তরফে যখন এসআইআর এর বিভিন্ন ইস্যুকে সামনে রেখে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে রাখা হয়, সেই সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রেগে যান বলেই তৃণমূল কংগ্রেসের তরফে দাবি। এমনকি এসআইআর এর কারণে এরাজ্যের মানুষের হয়রানির সম্মুখীন হতে হয়েছে, বিভিন্ন সময় দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বহু মানুষ মারা গেছেন। এই দাবিগুলো যখন তৃণমূল কংগ্রেসের তরফে রাখা হয়, তখন চন্দ্রিমা ভট্টাচার্যের ওপর চিৎকার করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেই তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তৃণমূল কংগ্রেস এই বৈঠকে মোটেও যে সন্তুষ্ট নয়, তাও তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হলো। রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে এই বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ করছে, যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলকেই তাদের মতামত জানানোর জন্য বলা হয়। প্রত্যেকটি রাজনৈতিক দলের মতামত জানার পর তৃণমূল কংগ্রেসের সময় ছিল একদম শেষে, অর্থাৎ সকাল 11:45 থেকে 12টা। কিন্তু সেই বৈঠকের শুরুতেই এসআইআর এর বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বৈঠকে সরব হয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। আর তখনই ক্ষিপ্ত হয়ে ওঠেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার বলেই তৃণমূল কংগ্রেসের দাবি, এবং এতেই তৃণমূল কংগ্রেস সন্তুষ্ট নয়। তার কারণ এর আগেও তৃণমূল কংগ্রেসের তরফে বারবার একাধিক দাবি রাখা হয়েছে এই এসআইআর কে কেন্দ্র করি, কিন্তু তারপরেও সেই এসআইআর কে কেন্দ্র করে কোনো উত্তর আসেনি। আজকেও যখন বৈঠক শুরু হয় সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফে এসআইআর নিয়ে বেশ কিছু দাবি রাখা হয়। যেমনভাবে রাখা হয় যে এইআরওদের ক্ষমতা খর্ব করে দেওয়া হয়েছে এই এসআইআর এর সময়। শুধু তাই না, এটাও বলা হয় যে আন্ডার অ্যাডজুডিকেশনের নামে রাজ্য মন্ত্রিসভা সদস্যদের নাম পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে। শুধু তাই না, এটাও বলা হয় যে এমন ভোটারদের নাম, বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ফর্ম 6 এবং ফর্ম 7 নিয়ে যে সঙ্গে থাকো সোমরাজ। অর্থাৎ কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে অসন্তুষ্ট তৃণমূল কংগ্রেস, এবং বৈঠক শেষে বেরিয়ে এসে কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য শুনবো। যেমন প্রতিবার উনি একাই বলেন, উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি। তারপরে সুপ্রিম কোর্টে যখন সবকিছু আছে, আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে নাকি? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। তো এগুলো উত্তর দেবেন না? ও তো সব সুপ্রিম কোর্টে আছে, তো সব সুপ্রিম কোর্টে আছে, তো আমাদের ডাকলেন কেন? আজকে আমরা কি করতে এলাম তাহলে? আমাদের ডেকেছেন যখন, তখন শুনতে তো আপনাকে হবে। এই কথাগুলো আমরা বলে এলাম, আমাদের কথা শুনতে রাজি নন, সুপ্রিম কোর্টে গেছে তো গেছে, তো বেশ করেছে। এবং শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে নির্দেশ কেন, এই প্রশ্নও তুলেছে আজ তৃণমূল। বৈধ ভোটারদের নাম বাদ কেন, এই প্রশ্ন তৃণমূলের। সোমরাজ রয়েছে সঙ্গে, আরো ডিটেলে জানাবে। সোমরাজ, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যখন আজ বৈঠকে বসেন, সেই বৈঠকের শুরুতেই তারা বেশ কিছু নির্দেশকে, বেশ কিছু দাবিকে সামনে রাখে। যেখানে প্রথমত বলা হয় যে হোয়াটসঅ্যাপ ইনস্ট্রাকশন কেন দেওয়া হচ্ছে এসআইআর কে কেন্দ্র করে, এবং এখনো এই হোয়াটসঅ্যাপ ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, এটা কেন দেওয়া হচ্ছে, এই নিয়ে প্রশ্ন রাখে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। দ্বিতীয়ত, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে ফের প্রশ্ন রাখে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটারদের হয়রানি করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের তরফে তেমনটাই বলা হয় কমিশনের ফুল বেঞ্চের কাছে। পাশাপাশি এই ফর্ম 6 এবং ফর্ম 7 এর তথ্য নিয়ে গড়মিল করা হয়েছে, এই অভিযোগও রাখা হয় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে। তারা বলছেন যে এমন আধিকারিকদের নামে বেশ কিছু অনুমোদন নয় এমন কিছু লগ ইন আইডিও তৈরি করা হয়েছে, এই অভিযোগও তৃণমূল কংগ্রেসের তরফে আনা হয়েছে। এছাড়াও বলা হচ্ছে যে অ্যাডজুডিকেশনের নামে মন্ত্রিসভা সদস্যদের নাম পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনে
অ্যাডজুডিকেশনের তালিকায়, সেখানে গোলাম রব্বানী, শশী পাজার নাম যে আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে, সেই তালিকা সহ তথ্য জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে তুলে ধরা হয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের তরফে। অর্থাৎ একটার পর একটা দাবি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তুলে ধরে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে, এবং সেখানেই তারা প্রশ্ন রাখে যে বৈধ ভোটারদের নাম কেন বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর তখনই তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ক্ষিপ্ত হয়ে ওঠেন জাতীয় নির্বাচন কমিশনার, এবং সেই সময় একদম সোমরাজ, অনেক ধন্যবাদ। ফিরহাদ হাকিম কি বলেছেন শুনবো। এখানে একটা পারসেপশন তৈরি করেছে আমাদের বিরোধী বিজেপি, বাংলায় ঘুষপেটিয়া আছে, রোহিঙ্গা আছে, কিন্তু আপনার এই 2 মাসের প্রসেসে কোনো ঘুষপেটিয়াকে প্রমাণ করতে পারেননি, কোনো রোহিঙ্গা প্রমাণ করতে পারেননি। কিন্তু এইটা করতে গিয়ে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ভারতীয় নাগরিককে হ্যারাস করেছেন, হাজার হাজার লোককে লাইনে দাঁড় করিয়েছেন, কয়েকশো মানুষ মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায়টা কে নেবে? এতগুলো মানুষ তারা কাজকর্ম ছেড়ে দিয়ে ডেলি লেবার, তারা দিনের পর দিন গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে শুধু প্রমাণ করার জন্য ভারতীয়কে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় নাগরিক, আমার দয়া করে ভোটার লিস্টের নাম কেটো না। বিজেপির কথা শুনে এই যে পলিসিটা তৈরি করেছেন এটা ভুল হয়ে গেছে। আপনি এখানে বলতে পারবেন না যে আই এম রং। শুধু একটাই আপনার কাছে আবেদন, দেখবেন যাতে কোনো ভারতীয় নাগরিক তার ভোট অধিকার থেকে বঞ্চিত না হয়। কমিশন আজ বৈঠক করেছে বিজেপি প্রতিনিধি দলের সঙ্গেও, এবং কমিশনের সঙ্গে বৈঠকে 16 দফা দাবিপত্র দিয়েছে বিজেপি। পুলিশের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ন্ত্রণের অভিযোগ জানিয়েছে তারা। আধা সেনার সঠিক ব্যবহার নিশ্চিত করার দাবি বিজেপির। 1 বা 2 দফায় নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি। 7-8 দফায় বাংলায় ভোটে আপত্তি বিজেপির, তাও তারা জানিয়েছে আজ কমিশনকে। নির্বাচন কমিশনকে আমরা 16 দফা দাবিপত্র দিয়েছি, এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার। রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করছে তাতে আমরা অসন্তুষ্ট, এবং নির্বাচন কমিশনেরই সেই কাজ তা পুনরুদ্ধার করা। যদি হিংসামুক্ত ভোট এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ এখানকার সরকারি অফিসারদের যে তন্ত্র কাজ করছে, যারা চায় না ভোটাররা বেরিয়ে এসে নিজের ভোট নিজের দিক, তাদের বিরুদ্ধেও কঠোর, কড়া এবং উদাহরণযোগ্য ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ জানিয়েছি। इस बार का चुनाव हमारा अनुरोध है कि 1 चरण में कीजिए या सर्वाधिक 2 चरण में। ये 7-8 चरण 6 हफ्ता टालना सबको दिक्कत होता है और इसमें कोई फायदा नहीं होता। কমিশনের সঙ্গে বৈঠকে 1 বা 2 দফায় ভোটের দাবি জানিয়েছে সিপিআইএম। কমিশনে 3 দফা দাবি জানিয়েছেন তারা। আমরা নির্দিষ্ট দাবি করেছি 1 দফায় ভোট হওয়া উচিত, যে রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করায়, শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন 1 এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। 2 যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর 3 ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। 1 বা 2 দফায় ভোট চায় কংগ্রেসও। সর্বদল বৈঠকে নিরপেক্ষ ভোটের দাবি জানায় কংগ্রেস। लोग नहीं है, लोग नहीं जाता है। কাজে আমাদের চোখে ধুলো দেয়া প্রবলেম আছে। উই উইল আইডেন্টিফাই, ওকে? এবং ধরাও হয়েছে হাতে নাতে। নির্লজ্জ। নাও গান গাও, পজিটিভ মাইন্ডে এসো, চলো গান গাও। দিদি আপনি একটু গাইবেন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ সকাল থেকেই সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে, এবং কোন দল কি দাবি জানিয়ে এসেছে দেখাচ্ছিলাম আপনাদের। এবার কংগ্রেস কি জানিয়েছে দেখাবো। 1 বা 2 দফায় ভোট চায় কংগ্রেসও। সর্বদল বৈঠকে নিরপেক্ষ ভোটের দাবি জানিয়েছে কংগ্রেস।
আগে আমাদের প্রোটেকশন ক দফায় দিতে পারবেন বলুন। যদি এক দফায় দিতে পারেন এক দফায় করুন, যদি দু দফায় করতে পারেন দু দফায় করবেন। ইট ডিপেন্ডস অন ইউ। কোনো দফার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে প্রোটেকশনে। আমরা খুশি হব এক দফায় হলে। আপনাকে অ্যাসিওর করতে হবে যে এক দফার ভোট নিরপেক্ষ হবে। আপনি যদি বলেন এক দফায় ভোট হবে, ভোট লুট হবে, আমরা কখনো রাজি নই, কখনো রাজি নই। পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি এবং নির্বাচন কমিশনকে পরিষ্কার বলেছি, ডিপেন্ডস অন ইউ। রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভোট প্রস্তুতি নিয়ে দফায় দফায় বৈঠক। ভোটের প্রস্তুতির পাশাপাশি এসআইআর নিয়েও আলোচনা। সকালে সব রাজনৈতিক দলের সঙ্গে মিটিং, পরে ডিএমএসপি সিপিদের সঙ্গে জেলা ভিত্তিক পর্যালোচনা। আগামীকাল বাহিনী বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ। এবার কি ভোট ঘোষণা, তুঙ্গে জল্পনা। এসআইআর এর প্রতিবাদে রাজপথে আন্দোলন চলছে। ধর্মতলায় টানা ধর্নায় তৃণমূল নেত্রী। আজ চতুর্থ দিন ধর্নার। বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ, এসআইআর এ হয়রানি, মৃত্যুর অভিযোগ। রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ এসেছে এবং এই সময় এই ধর্নায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো। কমিশনের চাপ কি ক্রমেই বাড়ছে, কথা বলবো। আবির রয়েছে সঙ্গে। আবির, যে সময়টায় রাজ্যে রয়েছে কমিশনের ফুল বেঞ্চ, একের পর এক বৈঠক চলছে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিনরাত এক করে ধর্নায় বসে আছেন এসআইআর এর প্রতিবাদে। চাপ কি বাড়ছে কমিশনের উপর? অবশ্যই, এবং তুমি জানো যে কিছুক্ষণ আগেও ধর্ণা মঞ্চের সামনে একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রসঙ্গ টানতে গিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তাদের সঙ্গে তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনের সঙ্গে পেরে উঠতে না পেরে এজেন্সিগুলোকে কাজে লাগানো হচ্ছে, সেই অভিযোগ তিনি করছেন। এবং এর আগেও ডিসেম্বরের একেবারে শেষে পরবর্তী সময় দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জ্ঞানেশ কুমারের কাছে গিয়েছিলেন তখনও যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, আজকেও ঠিক একই ধরনের পরিস্থিতি তৈরি করার অভিযোগ তৃণমূলের। এবং তাদের বক্তব্য হচ্ছে তাদের প্রতিনিধি দলের কোনো কথা শোনা হচ্ছে না, তাদের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে, এই অভিযোগ নিয়ে তারা সরবরাহ শুরু করেছে। এবং যখন জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রয়েছে তখন এভাবে ধর্ণাবস্থানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বসে রয়েছেন এবং তারা যেটা করছেন যে ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে তাদের ধর্ণাবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ফলে সে অর্থে দাঁড়িয়ে অবশ্যই চাপ তৈরি করার কৌশল তো থাকছেই। সঙ্গে থাকো আবির। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় বিজেপির লিফলেট বিলি বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর। ধরে আমি নেবই। অবস্থান মঞ্চের সামনেই লিফলেট বিলির অভিযোগ। টাকা দিচ্ছে। আবির রয়েছে সঙ্গে। আবির, কি অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে তাদের ধর্ণা মঞ্চের কাছে বিজেপির তরফ থেকে লিফলেট বিলি করা হচ্ছে। তার বক্তব্য হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দলের সদস্যরা তারা এই রাজনৈতিক মঞ্চের সামনে সভা শুনতে আসতেই পারেন, তারা সভা শুনতেও আসতে পারেন, কিন্তু কি কারণে তারা তাদের যে নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি তার লিফলেট বিলি করবেন। তার বক্তব্য হচ্ছে যারা লিফলেট বিলি করছেন সেটা হচ্ছে এজেন্সির লোক। তিনি অভিযোগ করে বা কটাক্ষ করে তিনি বলছেন যে বিজেপি নিজেদের লোক নেই, এজেন্সিকে দিয়ে কাজ করানো হচ্ছে। এবং তার অভিযোগ যে ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট প্রচারে সবার প্রচার করা হচ্ছে। এবং এই বিষয়ে তিনি তার দলের তরফ থেকে সচিবাচারকে নির্দেশ দিয়েছেন পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। এবং মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সবাই সতর্ক থাকুন এবং যারা এইভাবে লিফলেট বিলি করছে তাদেরকে হাতে হাতে ধরুন এবং পুলিশের হাতে তুলে দিন। তাহলে সব মিলিয়ে এই লিফলেট বিলির ঘটনাকে ঘিরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চের সামনে। ধন্যবাদ আবির। ধরে আমি নেবই। পালিয়েছে এজেন্সি, টাকা দিচ্ছে আর পোস্টার দিচ্ছে, তার মানে লোক জোগাড় করার ক্ষমতা নেই। হকার বাচ্চারাদের ভয় দেখিয়ে ভোটারও কাটছে আর তাদের 500 টাকা করে দিয়ে বলছে মিটিং মে চলো, লোক নেই লোক নেই যাতা है। কাজে আমাদের চোখে ধুলো দেয়া প্রবলেম আছে, উই উইল আইডেন্টিফাই, ওকে। এবং ধরাও হয়েছে হাতে নাতে, নির্লজ্জ। লক্ষ্য রাখুন চারিপাশে শয়তান লোকেরা এইভাবেই বোম মারে, মেরে অন্য লোকের নামে দোষ দেয় আর এনআইএ কে ঢোকায়, এইভাবেই চুরি করে আর অন্য লোকেদের ডাকাত বলে ইডিকে ঢোকায়, সিবিআই কে ঢেকায়। এরা হাইড অ্যান্ড সিক গেম খেলে। ওরা জানে না যারা তৃণমূল কংগ্রেস করে আর সাধারণ মানুষ
অনেক বেশি সংবেদনশীল, তাই বলে এ নয় যে তারা ধৈর্যের সীমা ছাড়িয়ে যাবে। অন্যায় কিছু করলে তাকে ফোর্স করতে হয়, এটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে। কোথায় তারা? সাহস আছে এখন বুকের পাটা? পালিয়েছে নিশ্চয়ই। দেখুন, ধরা পড়েছে, আমাদের লোকেরাই ধরেছে, পালিয়েছে। পলায়ন্তী চোর ডাকাত হাতে নাতে ধরুন, লক্ষ্য রাখুন। গত ডিসেম্বরে বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদিকে গুলি করে খুন, আর এই খুনে অভিযুক্ত দুজন পশ্চিমবঙ্গের বনগাঁ বাগদা রোড থেকে গ্রেফতার। বাংলাদেশে পালানোর আগে বেঙ্গল এসটিএফ এর জালে। বাংলাদেশের এনকেলাব মঞ্চের তরুণ নেতা ওসমান হাদি গত বছরের ডিসেম্বরে তাকে খুন করা হয়। 12ই ডিসেম্বর গুলি করে দুষ্কৃতীরা। চিকিৎসার জন্য হাদিকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। 18ই ডিসেম্বর তিনি মারা যান। এই হাদি খুনের ঘটনায় দুই অভিযুক্ত, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। এর মধ্যে ফয়সাল কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করেন, এমনটাই দাবি। জি, আমি ফয়সাল করিম মাসুদ। হাদি খুনে অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ। শনিবার রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ বাগদা রোড থেকে দুজনকে গ্রেফতার করা হয়। দুজনকে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। ডিসেম্বরে ঢাকা পুলিশ জানায়, হাদিকে খুনের পরে মেঘালয় হয়ে ভারতে ঢোকে দুই অভিযুক্ত। ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। ধৃতদের জেরা করে বেঙ্গল পুলিশের এসটিএফ জানতে পেরেছে ফয়সাল এবং আলমগীর বাংলাদেশ থেকে মেঘালয় ঢোকে, সেখান থেকে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে গা ঢাকা দিয়ে থাকে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝে বাংলাদেশে ফেরার ছক কষেছিল বনগাঁ সীমান্ত হয়ে। তার আগেই বেঙ্গল পুলিশের এসটিএফ এর জালে শনিবার হাদি খুনে দুই অভিযুক্তকে বনগাঁ বাগদা রোড থেকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে, এই নিয়ে বাংলাদেশের অনেকের মধ্যে ক্ষোভ। এরই মাঝে হাদি খুনে দুই অভিযুক্তকে বেঙ্গল পুলিশের এসটিএফ যেভাবে গ্রেফতার করলো তা কি অতি প্রলেপ? বাংলাদেশ বারবার অভিযোগ করেছিল যে ওসমান হাদির যা খুনি তারা ভারতে পালিয়ে গিয়েছিল। তারা উত্তর পূর্ব ভারতে বেঙ্গলে ঢুকে আবার বেঙ্গল বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করার মুহূর্তে পশ্চিমবঙ্গ যে ইন্টেলিজেন্স পুলিশে তারা গ্রেপ্তার করে দুজন খুনিকে। এটা একটা বড় সাফল্য। বাংলাদেশ ভাববে ভারতের সদিচ্ছা রয়েছে, বাংলাদেশের যে অপরাধী তাদেরকে ধরা, গ্রেপ্তার করে তাদেরকে বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে মানে খুব শীঘ্রই বাংলার সাথে তুলে দেবে। অর্থাৎ ভারতের যে সদিচ্ছাটা রয়েছে এটা একটা প্রমাণ। দ্বিতীয়ত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অ্যাক্টিভিজম সেটা যে আছে এবং তারা যে সক্রিয় হলে মানে অপরাধীদের গ্রেপ্তার করতে পারে সেটাও প্রমাণ। অনেকেরই প্রশ্ন, বাংলাদেশে হাদি খুনে দুই অভিযুক্ত কিভাবে মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ল? তাহলে কি মেঘালয় সীমান্তে যথেষ্ট নজরদারির অভাব? আপনি যদি বর্ডার এলাকাতে যান তাহলে আমি বর্ডার স্টাডি করে দেখেছি যে একজন বিএসএফ যেখানে থাকেন, পরবর্তী বিএসএফ যে মেম্বার তার দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার। মাঝখানে যে কখনো খাল, কখনো জমি, কখনো কচুরিপানার আবর্জনা, সেখান থেকে তারা পালিয়ে আসে এবং সেখানে কিন্তু বিএসএফ কেও ম্যানেজ করা যায়। এটা শুধুমাত্র স্টেট পুলিশের দায় নয়, এটা মেন দায়িত্ব কেন্দ্রীয় মানে বাহিনী এবং যারা বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের। নিউজ 18 বাংলা।